আপনারা কি জানেন ডেইলি প্রায় 8.5 বিলিয়নের বেশিবার গুগল সার্চ করা হয়। পরিস্থিতি এমন যে পৃথিবীর প্রত্যেক ব্যক্তি দিনে অন্তত একবার না একবার গুগল সার্চ করে, গুগলে কিছু না কিছু খোঁজে। বিষয়টি খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু চমকপ্রদ বিষয়টি হলো গুগল সার্চ সম্পূর্ণ ফ্রি। না স্রেফ গুগল সার্চ, গুগলের অলমোস্ট সব প্রোডাক্টই কমপ্লিটলি ফ্রি টু ইউজ। ইউটিউবে ভিডিও দেখা ফ্রি, জিমেইল ফ্রি, গুগল ম্যাপ ফ্রি। এত সবকিছু ফ্রিতে দেওয়ার পরেও গুগলের মার্কেট ভ্যালু $2 ট্রিলিয়ন বেশি। এটা কিভাবে সম্ভব? গুগল এতগুলো সার্ভিস আমাদেরকে কিভাবে ফ্রিতে দিতে পারে? তারপরেও গুগল কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে? হ্যালো এভরিওয়ান, আমি আফরিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্টারনেটের সবচেয়ে ফেমাস কোম্পানিগুলোর একটি গুগলের বিজনেস মডেল সম্পর্কে আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনেছেন ফটোকপি মেশিনকে জেরক্স মেশিন বলা হয়, হোয়াইট গ্লুকে ফেভিকল বলা হয়, অ্যাডিসিভ ব্যান্ডেজকে ব্যান্ডেড বলা হয়। যখনই এইভাবে কোনো একটি কোম্পানি তার নিজের ফিল্ডে আধিপত্য বিস্তার করতে পারে, তখন তার কাজের সাথে তার নামও জড়িয়ে যায়। ঠিক একইভাবেই এখন আমরা ইন্টারনেটে কোনো কিছু সার্চ করাকে বলি গুগল করো। আর এই গুগল সার্চ শুরু হয়েছিল 1998 সালে একটি কলেজ প্রজেক্ট হিসেবে। ল্যারি পেইজ এবং সার্গেই ব্রিন মিলে একটি মিশনের সাথে এটিকে বানিয়েছিলেন। তাদের মিশন ছিল পৃথিবীর সব ইনফরমেশনগুলোকে অর্গানাইজ করে সেগুলোকে ইউজফুল এবং অ্যাক্সেসেবল বানানো। শুরুর দিকে গুগল স্রেফ একটা সার্চ ইঞ্জিন ছিল, ইন্টারনেটে যে কোনো কিছু সার্চ করার জন্য সিম্পল একটা ওয়েবসাইট। এই গুগল শব্দটির তেমন কোনো মিনিং নেই, এটি গুগল নাম থেকে ইন্সপায়ার্ড। এই গুগল নামটি একটি নাম্বারের নাম, যেমন 1-এর পরে 3টি শূন্য থাকলে একে 1000 বলা হয়, 1-এর পরে 4টি শূন্য থাকলে একে 10,000 বলা হয়। একইভাবে 1-এর পরে 100টি শূন্য থাকলে সেই সংখ্যাকে গুগল বলা হয়। এই সংখ্যাটিকে বোঝানোর জন্য গুগল নামটি দেওয়া হয়, যাতে করে এইটা দেখানো যায় যে তাদের তৈরি ওয়েবসাইট এত বেশি ইনফরমেশন সার্চ করবে যে তার সংখ্যা গুগলে গিয়ে দাঁড়াবে। আপনি যদি ইন্টারনেটের শুরুর দিনগুলোতে গুগল সার্চ করে থাকেন, তাহলে আপনার মনে থাকবে যে সে সময় গুগলে কোনো কিছু সার্চ করলে অনেকগুলো রেজাল্ট আর অনেকগুলো পেজ সামনে আসতো। গুগল এই রেজাল্টগুলোকে 1, 2, 3, 4, 5 করে অসংখ্য পেজ সামনে আনতো আর নিজের নামকে অসংখ্য ওয়ের সাথে রিপ্রেজেন্ট করত। 2000 সালে গুগল প্রথমবারের মতো তাদের সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছিল। তারা অ্যাডওয়ার্ড সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল, যেটিকে বর্তমানে আমরা গুগল অ্যাড বলে চিনি। এই গুগল অ্যাডওয়ার্ড সিস্টেমের মাধ্যমে যে কোনো বিজনেস অর্গানাইজেশন টাকার বিনিময়ে গুগলে তাদের অ্যাড ডিসপ্লে করতে পারত। এই ভিডিওর নেক্সট পার্টে আমি আলোচনা করব এই গুগল অ্যাড কিভাবে গুগলের সবচেয়ে বড় বিজনেস মডেলে পরিণত হলো। ওভার দ্য ইয়ার গুগল আরো অনেকগুলো প্রোডাক্ট এবং সার্ভিস লঞ্চ করে। 2004 সালে তারা প্রথমবারের মতো জিমেইল ইন্ট্রোডিউস করে। 2005 সালে গুগল ম্যাপ চালু করা হয়, যা পুরো বিশ্বের চিত্রকেই বদলে দেয়। 2006 সালে গুগল ইউটিউবকে প্রকিউরমেন্ট করে, যেখানে আপনি এই ভিডিওটি দেখছেন। অনেকেই জানে না যে শুরুর দিকে ইউটিউব আলাদা একটি অর্গানাইজেশন ছিল। 2006 সালে গুগল ইউটিউবকে কিনে নেয়। পরবর্তী সময়ে গিয়ে 2008 সালে গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লঞ্চ করে, যেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি এখন ম্যাক্সিমাম মানুষের মোবাইলেই থাকে। একই বছরে গুগল তাদের ওয়েব ব্রাউজার লঞ্চ করে, গুগল ক্রোম। এই ওয়েব ব্রাউজারটি বর্তমানে পৃথিবীতে মোস্ট পপুলার ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে একটি। একই সাথে গুগল তাদের হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ করা শুরু করে। গুগল তৈরি করেছে পিক্সেল স্মার্টফোন, এমবুক ল্যাপটপ আর স্মার্ট হোম ডিভাইসগুলো। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিল্ডেও গুগল তাদের বিজনেস এক্সপান্ড করেছে। এতক্ষণ আপনাদের এত সবকিছু শোনার পরে মনে হতে পারে গুগল এতগুলো প্রোডাক্ট আর সার্ভিস লঞ্চ করেছে, সবগুলোই সাকসেসফুল ছিল। কিন্তু না, রিয়েলিটি একটু আলাদা। এতক্ষণ আমি যে এক্সাম্পলগুলো দিলাম সেগুলো সবই ছিল গুগলের সাকসেসের এক্সাম্পল, কিন্তু গুগল আরো এমন অনেক প্রোডাক্ট আর সার্ভিস ট্রাই করেছে যেগুলো ফেল করেছিল। যেমন গুগল প্লাস। গুগল তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করেছিল ফেসবুকের মতো, কিন্তু সেটি ফেল করেছিল। গুগল হ্যাংআউট, একটি চ্যাটিং অ্যাপ, যা একটি সময় বেশ জনপ্রিয় হয়েছিল, কিন্তু 2022 সালে তারা এটিও বন্ধ করে দেয়। গুগল নেক্সাস ট্যাবলেট, একসময় এটিও বেশ জনপ্রিয় ছিল আইপ্যাডের কম্পারিজনে, কিন্তু এটি চালুর ঠিক কিছুদিন পরে গুগল এটিকেও বন্ধ করে দেয়। এছাড়াও গুগল পডকাস্ট, গুগল গ্লাস, গুগল ওয়েব, গুগল রাডার বাস্তবে সাকসেসের তুলনায় ফেলিওরের এক্সাম্পলের সংখ্যা অনেক বেশি।
আপনি যদি উইকিপিডিয়ায় গিয়ে এর পুরো লিস্ট দেখেন তাহলেই দেখবেন 200টিরও বেশি এমন অনেক প্রোডাক্ট ও সার্ভিস রয়েছে যেগুলো গুগল ট্রাই করেছিল কিন্তু তারা ফেইল করেছে। এটা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ লেসন পেতে পারি। ফেলিওর ইজ দ্য মাদার অফ অল সাকসেস। অর্থাৎ আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে অনেকবার ব্যর্থ হতে হবে। জানেন কি, এই সব ফেলিওর আর সাকসেসগুলোকে মাথায় রেখে গুগল বর্তমানে তাদের সবচেয়ে বেশি ইনকাম কোথায় থেকে করে? তাদের সবচেয়ে পুরনো মডেল গুগল অ্যাডস থেকে। চলুন বিষয়টি আরও একটু ডিটেলসে বুঝি। গুগলের টোটাল $280 বিলিয়ন রেভিনিউয়ের মধ্যে 58% অর্থাৎ $162 বিলিয়ন আসে গুগল সার্চে দেখানো অ্যাড থাকে। এরপরে সেকেন্ড বিগেস্ট সোর্স অফ ইনকাম হলো গুগল নেটওয়ার্ক অ্যাড। বিভিন্ন ওয়েবসাইটে আপনারা যে অ্যাডগুলো দেখেন, এখানে অ্যাডভার্টাইজাররা গুগলের সাথে পার্টনার হিসেবে তাদের অ্যাডগুলো ডিসপ্লে করে, আর এখান থেকে গুগল ইনকাম করে $32.78 বিলিয়ন। থার্ড নাম্বারে রয়েছে ইউটিউব অ্যাড, $29 বিলিয়ন এখান থেকে আসে। তার মানে যেই অ্যাড আপনি এই ভিডিওর মাঝে দেখবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই অ্যাডগুলোই ইউটিউব ক্রিয়েটরদেরও ইনকাম সোর্স। অর্থাৎ অ্যাডভার্টাইজাররা তাদের অ্যাডগুলো প্লে করার জন্য যেই টাকা গুগলকে দেয়, সেই টাকা ইউটিউবারদের মধ্যে আর গুগলের মধ্যে স্প্লিট হয়ে যায়। এখান থেকে 45% গুগলের কাছে যায় আর 55% ইউটিউব ক্রিয়েটরদের কাছে যায়। প্রত্যেক ইউটিউব ক্রিয়েটরের সাথে গুগলের 55% শেয়ার থাকে। এই অ্যাডগুলো থেকে $29 বিলিয়ন রেভিনিউ জেনারেট হয় এক বছরে। সিমিলারলি কাজ করে গুগল প্লে স্টোর। যখন কোনো অ্যাপস ক্রিয়েটর গুগল প্লে স্টোরে তাদের অ্যাপ বিক্রি করে, তার মধ্যে 70% রেভিনিউ অ্যাপ ক্রিয়েটর পায় আর 30% গুগলের কাছে যায়। এই অ্যাপগুলো বিক্রি করে আর বাকি ফোন ও ল্যাপটপ থেকে আসা অন্যান্য ইনকাম মিলিয়ে গুগলের মোট ইনকামের অংশ প্রায় 10.4% অর্থাৎ $29 বিলিয়ন। যা নিয়ে গুগল চতুর্থ স্থানে রয়েছে। ইনকামের লাস্ট আর মেইন সোর্স হলো গুগল ক্লাউড। এখান থেকে গুগল $26 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে। এখন এটাও দেখা জরুরি যে গুগল এই টাকা কোথায় খরচ করে। গুগল তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য খরচ করে $40 বিলিয়ন, যাতে করে নতুন কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য রিসার্চ চলমান থাকে, একই সাথে নতুন কোনো ফেলিয়ারও যাতে অ্যাটেম্প করা যায়। এছাড়াও নন প্রোডাকশন কস্ট অর্থাৎ অফিস রেন্ট, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং এর কস্ট, এমপ্লয়ীদের স্যালারি দেওয়া, এই সবের জন্য গুগল খরচ করে $44 বিলিয়ন। সব মিলিয়ে গুগলের টোটাল ব্যয় হয় $209 বিলিয়ন। গুগল ট্যাক্স পে করে $11 বিলিয়ন, আর এই সব কিছু খরচের পরে গুগলের প্রফিট হয় $60 বিলিয়ন। এই পুরো বিজনেস মডেলে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো বিনামূল্যে সার্ভিস। বিনামূল্যে সার্ভিস দিয়ে কিভাবে প্রফিট করা সম্ভব? এর পিছনে মেইনলি দুটি কারণ রয়েছে। প্রথমটি হলো এই ফ্রির সার্ভিসগুলো কিন্তু সবগুলো ফ্রি না। আপনি যদি বেস লেভেলে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু আপনি যদি প্রিমিয়াম সার্ভিস চান সেক্ষেত্রে আপনাকে কস্ট পে করতে হবে। এটা একটা কমন বিজনেস স্ট্র্যাটেজি। এই বিজনেস স্ট্র্যাটেজিকে বলা হয় প্রিমিয়াম বিজনেস মডেল, অর্থাৎ ফ্রি প্লাস প্রিমিয়াম। আর এই বিজনেস মডেলটি শুধুমাত্র গুগলই ইউজ করে না, পৃথিবীর অন্যান্য বড় বড় কোম্পানিগুলো এই মডেলটি ইউজ করে। স্পটিফাই, লিঙ্কডইন, জুম এবং এখন টুইটারও এটি ব্যবহার করছে। সিম্পল কথায় বললে বেসিক জিনিসগুলো ফ্রি, কিন্তু আপনি যদি প্রিমিয়াম সার্ভিস চান তার জন্য আপনাকে পে করতে হবে। যেমন জিমেইল ইউজ করা ফ্রি, কিন্তু এর স্টোরেজ লিমিটেড 15 GB। আপনি যদি এর থেকে বেশি স্টোরেজ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এর জন্য পে করতে হবে। গুগল ড্রাইভ ফ্রি, কিন্তু এরও স্টোরেজ লিমিটেড 15 GB। আপনি যদি এর থেকে বেশি স্টোরেজ ইউজ করতে চান তার জন্য আপনাকে পে করতে হবে। ইউটিউবে ভিডিও দেখা ফ্রি, কিন্তু ভিডিওর মাঝে অ্যাড আসবে। আপনি যদি অ্যাড দেখতে না চান তার জন্য আপনাকে কস্ট পে করতে হবে, ইউটিউব প্রিমিয়াম কিনতে হবে। এই প্রিমিয়াম বিজনেস মডেলটি একটি সাকসেসফুল বিজনেস মডেল, কারণ তারা আগে ট্রাই করার সুযোগ দেয়। অর্থাৎ আপনি আগে প্রোডাক্ট বা সার্ভিসটি ট্রাই করুন, এরপরে আপনার যদি প্রোডাক্ট বা সার্ভিস ভালো লাগে সেক্ষেত্রে আপনি তার জন্য পে করবেন। কিন্তু গুগলের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ম্যাক্সিমাম মানুষই তাদের পেইড সার্ভিসগুলো পারচেস করে না। 95% মানুষ যারা ইউটিউবে ভিডিও দেখে তারা প্রিমিয়াম সার্ভিস কেনে না। 95% মানুষ যারা জিমেইল অর গুগল ড্রাইভ ইউজ করে তারা এটির জন্য পে করে না। কিন্তু তারপরেও গুগল এই ফ্রি সার্ভিস দিয়েই তাদের সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে। আর এখানেই আসে
দ্বিতীয় কারণটি ডেটা কালেকশন, অর্থাৎ আমরা যত বেশি গুগলের ফ্রি সার্ভিসগুলো ইউজ করি আমাদের সম্পর্কে তত বেশি ডেটা গুগলের কাছে অ্যাভেলেবল থাকে। আমরা গুগলে যা যা সার্চ করি, ইউটিউবে যেই ভিডিওগুলো দেখি, প্রতিটা ইমেইল যেগুলো আমরা পাঠাই, এই সব ডেটাগুলোকে কালেক্ট করা হয় এবং টার্গেট অ্যাডভার্টাইজমেন্টের জন্য এগুলো ব্যবহার করা হয়। আপনিও হয়তো এই বিষয়টি এক্সপ্লোর করে থাকবেন। আপনি যদি গুগলে কোনো একটি বিষয় নিয়ে সার্চ করে থাকেন, সাপোজ আপনি গুগলে সার্চ করেছেন দুবাইয়ের কোনো একটি হোটেল সম্পর্কে, তখন দেখবেন দুবাইয়ের ট্যুরিজম রিলেটেড সব ভিডিও আপনার সামনে অটোমেটিক্যালি আসতে থাকবে। গুগল অ্যাডভান্স মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে টার্গেট অডিয়েন্সকে সিলেক্ট করার জন্য। এখন প্রশ্ন হলো, গুগল তাদের টার্গেট অডিয়েন্সকে কিভাবে সিলেক্ট করে? আপনার এইজ কত, আপনার জেন্ডার কি, আপনি কোন দেশে বাস করেন, আপনি কোন এরিয়াতে বাস করেন, আপনি কোন বিষয়গুলো নর্মালি দেখতে পছন্দ করেন, আপনি কোন বিষয়গুলো নিয়ে সার্চ করেন, এই সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে গুগল আপনার একটি প্রোফাইল তৈরি করবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই প্রোফাইলটি অ্যাডভার্টাইজাররা চুজ করতে পারেন। সাপোজ আপনার একটা ছোট বিজনেস আছে, ক্লথ সেলস অথবা গ্লাস সেলসের, আর আপনি যদি চান আপনার অ্যাড 18 থেকে 25 বছর বয়সী মেয়েরা দেখুক আর তারা বাংলাদেশ থেকেই দেখুক, তাহলে এই প্যারামিটারগুলো আপনি চুজ করতে পারবেন। আর আপনি কিছু কিওয়ার্ডও চুজ করতে পারবেন, যেমন সানগ্লাস অর শাড়ি। এখানে গুগলের কাজ হলো একজন ইউজারকে একজন অ্যাডভার্টাইজারের সাথে ম্যাচ করা। আপনার এজ গ্রুপ, আপনার জেন্ডার আর আপনার পছন্দ যদি ম্যাচ করে, আর আপনি যদি ইউটিউবে সেই বিষয়গুলো নিয়ে সার্চ করে থাকেন, অর্থাৎ শাড়ি অর সানগ্লাস রিলেটেড কোনো ভিডিও সার্চ করেন, তখন গুগল বুঝতে পারে যে এই অ্যাড আপনার জন্য এবং এই অ্যাডের জন্য আপনি টার্গেটেড কাস্টমার। তখন গুগল আপনাকে এই অ্যাড দেখাবে। এখন যদি একটু কমপ্লেক্সিটিতে যাই, অ্যাডভার্টাইজারদের মধ্যেও অনেক কম্পিটিশন থাকে, সেজন্য অ্যাডের ব্রিডিং করা হয়। এক্ষেত্রে একজন অ্যাডভার্টাইজার চুজ করতে পারে সে তার অ্যাড শো করার জন্য কত টাকা দিতে চায়। এখন যদি অন্য আরেকজন অ্যাডভার্টাইজার তাদের অ্যাড দেখানোর জন্য আরো বেশি টাকা দিতে ইচ্ছুক হয়, তাহলে তাদের অ্যাড প্রথমে দেখানো হবে। গুগল এখানে অ্যাড র্যাঙ্ক ক্যালকুলেট করে কোন অ্যাডকে কোন র্যাঙ্কে রাখবে। এছাড়াও অ্যাডের কোয়ালিটিও দেখা হয়। অন্যদিকে ইউজারের প্রোফাইল অ্যাডের সাথে কতটা ম্যাচ করেছে, ইউজার যা সার্চ করেছে তার সাথে অ্যাড কতখানি রেলিভেন্ট, সেটিও দেখা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে। গুগল সার্চের সময় সার্চ রেজাল্টে যেই অ্যাডগুলো দেখানো হয় সেগুলোকে বলা হয় সার্চ অ্যাড। আবার আলাদা আলাদা ওয়েবসাইট, যেমন নিউজ ওয়েবসাইটে যেই অ্যাডগুলো দেখানো হয় সেগুলোকে বলা হয় ব্যানার অ্যাড। এগুলো গুগল ডিসপ্লে অ্যাডের পার্ট। এছাড়াও আপনারা ইউটিউবে যেই অ্যাডগুলো দেখেন, যেই অ্যাড হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন অথবা মাঝে দেখছেন, সেই অ্যাডগুলোর মধ্যেও কিন্তু র্যাঙ্ক থাকে। সেই অ্যাডগুলোর মধ্যে কোনোটা দেখবেন স্কিপেবল আর কোনোটা দেখবেন আনস্কিপেবল। আর এই সব অ্যাড দেখিয়ে বিভিন্ন ক্যাটাগরির অ্যাড থেকে রেভিনিউ জেনারেট হয় $237 বিলিয়ন। শুধুমাত্র গুগলই না, একই মডেলে অ্যাড দেখিয়ে রেভিনিউ জেনারেট করে মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অ্যামাজন। গত 20 বছর যাবৎ এই একই বিজনেস মডেলকে কাজে লাগিয়ে বড় বড় সব কোম্পানিগুলো ইন্টারনেটের উপরে আধিপত্য বিস্তার করে চলেছে। কিন্তু এখন এসে মনে হচ্ছে এই বিজনেস মডেলে ব্রেকডাউন হতে শুরু করেছে। এর পিছনে মেইনলি দুটি কারণ রয়েছে। প্রথমটি হলো প্রাইভেসি কনসার্ন। ডে বাই ডে মানুষ যত স্মার্ট হয়ে যাচ্ছে, তারা তাদের প্রাইভেসি সম্পর্কে তত বেশি কনসার্ন হয়ে যাচ্ছে। আর মানুষ যতই তাদের প্রাইভেসি সম্পর্কে কনসার্ন হবে, তারা তত কম ইনফরমেশন তাদের সম্পর্কে এই ওয়েবসাইটগুলোতে শেয়ার করবে। আর গুগল যত কম ইনফরমেশন পাবে একজন ইউজার সম্পর্কে, তত খারাপ হবে তাদের অ্যাড টার্গেটিং। অ্যাড টার্গেটিং যদি খারাপ হয়, তাহলে অ্যাডভার্টাইজাররাও যেই পরিমাণে টাকা পে করতো তার পরিমাণ কমিয়ে দেবে। এর ফলে তাদের রেভিনিউর উপরে বিশাল একটা প্রভাব পড়বে। কিন্তু দ্বিতীয় প্রবলেমটি এর থেকেও বড়। এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে রেভিনিউ জেনারেট হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি কোনোদিন কোনো কারণে মানুষ গুগল সার্চ করাই বন্ধ করে দেয়। অ্যান্ড সময়ের সাথে সাথে মানুষ কিন্তু বর্তমানে গুগল সার্চ অলরেডি কমিয়ে দিয়েছে এবং গুগল সার্চের কম্পেয়ারিজনে এখন মানুষ চ্যাট জিপিটিকে বেশি ইউজ করছে। কারণ গুগল সার্চের তুলনায় চ্যাট জিপিটি অনেক বেশি স্পেসিফিক অ্যান্সার দেয়। একই সাথে তারা কোনো অ্যাড শো করে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি এই চ্যাটবোট চ্যাট জিপিটি গুগলের অ্যাড সিস্টেমের জন্য সবচেয়ে বড় থ্রেট তৈরি করতে পারে। সম্ভবত তারাও এটি অনুধাবন করেছে, আর তাই তারাও তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ফেস ডেভেলপ করছে, যেমন জেমিনি চ্যাট জিপিটির সবচেয়ে বড় কম্পিটিটর।
কিন্তু এই সব কিছুর মাঝে একটা ইন্টারেস্টিং বিষয় হলো বড় বড় কোম্পানিগুলোর এই যে কম্পিটিশন, এর ফলে আমরা যারা ইউজার রয়েছি তারা আরো বেটার প্রোডাক্ট এবং আরো বেটার সার্ভিস পাবো। আগামী 20 বছর পরেও গুগল ইন্টারনেটে তাদের আধিপত্য ধরে রেখে সাস্টেইন করতে পারবে কিনা এর উত্তর সময়ই দিতে পারবে। আপনাদের কি মনে হয় আগামী 20 বছর পরেও গুগল কি তাদের এই আধিপত্য ধরে রেখে ইন্টারনেটে সার্ভাইভ করতে পারবে? কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।